আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, ইনস্টিটিউট আমিনুদ্দিন বাকি সামনে আমাকে তোমরা দেখতে পাচ্ছ, মালয়েশিয়ার। আমি আমি মেহফুজা জেসমিন, সিনিয়র শিক্ষক, হিসাব বিজ্ঞান, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। বন্ধুরা, আমরা আজ হিসাব বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে বিষয়বস্তুগুলো তোমাদের গাণিতিক তথ্য এবং উপাত্তের আলোকে আমি আলোচনা করছি, যাতে তোমাদের সৃজনশীল প্রশ্নের সমাধান করতে সমস্যা না হয়। বন্ধুরা, আজ দশম অধ্যায় আর্থিক বিবরণী লেকচার 4 এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। বন্ধুরা, আমরা দশম অধ্যায়ের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তৃতীয় লেকচারে আমি তোমাদেরকে বিষয়বস্তুগুলোর তথ্য, উপাত্ত এবং গাণিতিক কিছু সমস্যা কিভাবে সমাধান করতে হবে এই বিষয়গুলো তুলে ধরেছি। আজকের লেকচারেও অনুরূপ হবে, তবে বিষয়বস্তুটির সঙ্গে তোমাদের শিক্ষণফলের কোন কোন বিষয়গুলো মিল থাকবে, এসো আমরা তা দেখে নিই এবং এই শিক্ষণফলের উপর ভিত্তি করে আমরা বিষয়বস্তুগুলো অনুধাবন করার চেষ্টা করি। আজকের পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিট বিক্রয় নির্ণয় করতে পারবে, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে পারবে, মোট মুনাফা বের করতে পারবে, নিট মুনাফা বের করে মালিকানা সত্ত্ব দেখাতে পারবে, মোট সম্পদ সমান দায় ও মালিকানা সত্ত্ব প্রমাণের মাধ্যমে হিসাব সমীকরণের প্রমাণ করতে পারবে। বন্ধুরা, এই বিষয়গুলো দশম অধ্যায় প্রত্যেকটি অনুধাবন এবং জ্ঞান তত্ত্বের উপরে নির্ভর করে এই গাণিতিক সমস্যাগুলোর সমাধান করতে হবে তোমাদেরকে। এবং আমাদের বোর্ড প্রশ্ন, অর্থাৎ এসএসসি পর্যায়ে যে বোর্ড প্রশ্নগুলো হয়, এই বোর্ড প্রশ্নগুলোর মধ্যে এই প্রশ্নগুলো অবশ্যই থাকে। অর্থাৎ সৃজনশীল প্রশ্নগুলো তোমার নির্দিষ্ট করে একটি বিষয়কে অনুধাবনের মাধ্যমে কিভাবে তার সহজ গাণিতিক বা কঠিন গাণিতিক সমস্যার সমাধান করতে হবে সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমাদের এসএসসি পরীক্ষার প্রশ্নগুলো হয়ে থাকে। একজন মডারেটর হিসেবে আমি তোমাদেরকে সাজেস্ট করব, বিষয়বস্তুগুলো যখন তুমি শিখবে তখন প্রত্যেকটি বিষয়ের মধ্যে মূল যে বিষয়গুলো, একদম ইউনিক যে বিষয়গুলো, সেগুলো তোমরা ভেঙে ভেঙে বের করার চেষ্টা করবে। এসো বন্ধুরা, দেখো, একটি তোমার পাত্রে বা একটি বক্সে আমি বাম দিকে সম্পদ এবং ডান দিকে L+OE দেখিয়েছি। অর্থাৎ বাম দিকটাকে যদি আমরা একটি মাপনের সম্পদ হিসেবে দেখাই, তাহলে বাম দিকে আমরা জানি হিসাব সমীকরণের A, এবং ডান দিকে L+OE এটি মাপনের ডান দিকটা। অর্থাৎ দুই দিকটা আমাদেরকে সমান করতে হবে। আমরা হিসাব বিজ্ঞান তত্ত্বের মূল থিম তাই, যত টাকা ডেবিট এবং তত টাকা ক্রেডিট। অর্থাৎ বাম দিক ডেবিট এবং ডান দিক ক্রেডিট। এসো আমরা দশম অধ্যায়ের তত্ত্বটি কি রয়েছে, L+C+R - EX - D। অর্থাৎ আমরা যে কাজগুলো করব, আমাদের মোট সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, অর্থাৎ মোট সম্পদ সমান মোট দায়, এটি আমাদের সমান হতে হবে। দায় বলতে আমি বলতে চাচ্ছি বহির্দায় এবং অন্তদায়। অন্তদায় বলতে মালিকানা সত্ত্বকে বোঝানো হচ্ছে এখানে। বন্ধুরা, ইতিপূর্বে তোমরা বিষয়দায় বিবরণীর পাঠের মধ্যে বিষয়টি দেখেছ। এসো আমরা একটি গাণিতিক অঙ্ক দেখি, যেখানে তোমাদের পাঠ্যপুস্তকের উদাহরণ 5, এই উদাহরণ 5-এর আমি এখানে তোমাদের বিষয়টি তুলে ধরেছি, অঙ্কটি তুলে ধরেছি। এখানে বন্ধুরা খেয়াল করো যে ফারহান এন্টারপ্রাইজের রেওয়ামেল এবং সম্পদ সমন্বয়সমূহ নির্দেশনাপূর্বক 2017 সালে 30 জুন সমাপ্ত বছরের বিষয়দায় বিবরণী, মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী, মুক্ত তারিখের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো, এখানে লেখা রয়েছে পাঠ্যপুস্তকে। এসো বন্ধুরা, আমি যেটাই লেকচার দিচ্ছি তোমাদের পাঠ্যপুস্তকের আলোকে লেকচার দিতে হবে, কারণ একজন শিক্ষক হিসাবে আমাকে এই দিকটি অনুসরণ করতেই হবে। আমি যদি অন্য পাঠ্যপুস্তকের বিষয়, দ্যাট ইজ এইচএসসি বা আরও ডিগ্রি লেভেল বা অনার্স লেভেলের
গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে তুলে ধরি তাহলে হবে না। তাহলে আমাদের পাঠ্যপুস্তকের মূল বিষয়টি এসএসসি লেভেলে কী রয়েছে সেটি তোমাদের সামনে তুলে ধরতে হবে। এসো বন্ধুরা, ওখানে রিয়াবিলিটি তোমরা দেখলে পাঠ্যপুস্তকের সঙ্গে মিলিয়ে নেবে। এখন এসো সমন্বয়ে কি বলা রয়েছে। ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 1000 টাকা হিসাবভুক্ত হয়নি। অলিখিত আন্তঃফেরত ও বহিঃফেরত যথাক্রমে 4000 টাকা ও 2000 টাকা। বিমা প্রিমিয়াম 2017 সালের 30শে সেপ্টেম্বর পর্যন্ত পরিশোধিত 1 বছরের জন্য। অব্যবহৃত মণিহারি 1000 টাকা এবং 1 মাসের বাড়ি ভাড়া অনাদায়ী। দেনাদারের 2000 টাকা অবলম্বন করো এবং অবশিষ্ট দেনাদারের 10% কুড়িন এবং সন্দেহজনক দেনা সঞ্চিতি রাখতে হবে। সমাপনী মজুত পণ্য 40,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, এখানে যে সমন্বয়গুলো তোমরা দেখলে এই সমন্বয়গুলোর ডেবিট এবং ক্রেডিট কিন্তু আমাদের বের করে স্ব উপাদানের সঙ্গে আমাদেরকে সংযোগ করতে হবে, যোগ করতে হবে অথবা বিয়োগ করতে হবে। এসো পরিচালন আয় পাত্রে কী কী যাবে বা পরিচালন অংশে আয়সমূহে কী কী যাবে সে বিষয়টি আমি তোমাদেরকে তীরের সাথে ওই উপাদানগুলো থেকে রেওয়ামিল থেকে এখানে কিভাবে আসবে দেখাচ্ছি। বিক্রয় 1,54,000 টাকা, অলিখিত আন্তঃফেরত 4,000 টাকা। বন্ধুরা, আমি এখানে কিছু টাকা দেখেছি এবং পরের দিকে কিন্তু টাকাগুলো আমি বক্সের মধ্যে দেখাবো না, সমাধানের মধ্যে দেখাবো। এখন দেখো বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কী কী উপাদান যাবে। রেওয়ামিলের প্রারম্ভিক মজুত পণ্য 30,000 টাকা, ক্রয় 84,000 টাকা, জাহাজ ভাড়া 4,000 টাকা, শুল্ক 1,000 টাকা, ডক চার্জ 1,700 টাকা, অলিখিত বহিঃফেরত 2,000 টাকা, পণ্য উত্তোলন 1,000 টাকা, সমাপনী মজুত পণ্য 40,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, এখন খেয়াল করো যে তোমাদের আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের যে উপাদানগুলো ওখানে দেখলাম যে আমরা রেওয়ামিল থেকে এই উপাদানগুলো সরিয়ে নিলাম। এখন কিভাবে বসাবো বিশদ বিবরণীতে। মোট পণ্য মুনাফা প্রথমে আমরা নির্ণয় করব। বিশদ বিবরণী নির্ণয় করতে হলে আমাদেরকে প্রথমেই যে বিষয়টি করতে হবে তা হচ্ছে আমার মোট মুনাফা নির্ণয় করে তারপরে পরিচয় মুনাফা, তারপর নেট মুনাফা, 3টা ধাপে করতে হবে। বিক্রয় দেখো আমি দেখানো রয়েছে এখানে 1,54,000 টাকা বাদ আন্তঃফেরত এখানে 4,000 টাকা। তাহলে তোমার এখানে দেখিয়েছে হচ্ছে মাইনাস করে এখানে তোমাদের দেখানো রয়েছে 1,50,000 টাকা বাদ বিক্রিত পণ্যের ব্যয়। প্রারম্ভিক মজুত পণ্য 30,000 টাকা, ক্রয় হচ্ছে 85,000 বাদ পণ্য উত্তোলন 1,000। এখানে হচ্ছে তোমার 84,000 টাকা, সরি। তাহলে পণ্য উত্তোলন বাদ দেওয়ার পরে 83,000 টাকা। অলিখিত বই ফেরত হচ্ছে তোমার 2,000 টাকা। তার মাইনাস করার পরে এখানে থাকলো আমাদের 81,000 টাকা। জাহাজ ভাড়া 4,000, শুল্ক 1,000। এভাবে তোমার প্লাস করে সমাপনী মজুত পণ্যটা মাইনাস করার পরে সেটা দিয়ে বিক্রিত পণ্য নির্ণয় করার পর তারপরে তোমার মোট মুনাফা আমরা নির্বিক্রয় থেকে মাইনাস করে দেখিয়েছি। বন্ধুরা, তোমরা ইতিপূর্বের লেকচারগুলো অর্থাৎ 2 এবং 3-এও তা দেখেছো। এখন আসো পরিচালন ব্যয়সমূহের মধ্যে কোন উপাদানগুলো যাবে এবং পাঠ্যপুস্তকের তোমার উদাহরণ 5-এর সমাধানও রয়েছে, দেখে নিবে তোমরা। দেখো পরিচালন ব্যয়সমূহ দালানের মেরামত, বেতন ও সম্মানী, সাধারণ খরচ, যাবতীয় মণিহারি, বিমা প্রিমিয়াম, অগ্নি বিমা প্রিমিয়াম, লিগাল চার্জ, কুড়িন সঞ্চিতি, সমন্বয় 900 টাকা, বিজ্ঞাপন, ভ্রমণ খরচ। বন্ধুরা, এখানে সমন্বয় কেন বলেছে তো আমি যখন গাণিতিক সমস্যাটা তোমার সমাধান তোমাদের সামনে দেবো তখন বুঝতে পারবে। এখানে দেখো বাদ পরিচালন ব্যয় অর্থাৎ মোট মুনাফা থেকে আমাদের পরিচালন ব্যয়গুলো বাদ দিতে হবে। কী কী বসানো রয়েছে বসাতে হবে পূর্বের বক্সে দেখালাম যে বক্সের মধ্যে নিয়ে যেতে হবে। দালানের মেরামত 2,600 টাকা, বেতন সম্মানে 18,000 টাকা, সাধারণ খরচ 5,000 বাদ অব্যবহৃত মণিহারি 4,000 টাকা। বিমা প্রিমিয়াম এখানে 1,500 বাদ অগ্রিম 375, অর্থাৎ ওখানে 12 দিয়ে ভাগ দিয়ে 3 দিয়ে গুণ টাকাটাকে করানোর পরে 375 টাকা মাইনাস। কারণ হচ্ছে 30শে সেপ্টেম্বর 30 জুন পার হওয়ার পরে, অর্থাৎ 30শে জুন পার হওয়ার পরে আমাদের যে 3 মাস রয়েছে সেই 3 মাসের অগ্রিম টাকাটা বাদ দিতে হবে। লিগাল চার্জ 3,000 টাকা, সমাপনী কুড়িন ও সন্দেহজনক কুড়িন সঞ্চিতি 1,400 বাদ কুড়িন এবং সন্দেহজনক দেনা সঞ্চিতি হিসাবের উদ্বৃত্ত হচ্ছে 500 টাকা, অর্থাৎ প্রারম্ভিক উদ্বৃত্ত 2,500 মাইনাস কুড়িন অবলম্বন 2,000। তাহলে 500 টাকা এখান থেকে মাইনাস হয়ে 900 টাকা আমাদের খরচ হিসাবে দেখাতে হবে চলতি বছরের। এই জন্য এখানে সমন্বয়কৃত 900 টাকা বলেছিলাম। বিজ্ঞাপন হচ্ছে এখানে 5,500 টাকা। তারপরে এই খরচগুলোকে যোগ করে আমরা মোট মুনাফা থেকে মাইনাস করে পরিচালন আয় পেয়েছি, যেটি তোমাদের পাঠ্যপুস্তকেও রয়েছে সমাধানে। অন্যান্য আয়সমূহ, অন্যান্য আয়ের মধ্যে প্রাপ্ত বার্তা, বাড়ি ভাড়া প্রাপ্ত প্লাস হচ্ছে প্রাপ্য অর্থাৎ সমন্বয়ে বলা আছে অনাদায়ী, সেটি যোগ করতে হবে। এবং অন্যান্য ব্যয়সমূহের মধ্যে
বিবিধ ক্ষতি এবং ব্যাংক জমাতিত্বের সুদ। বন্ধুরা, বিষয়টির সমাধান বইয়ে দেয়া রয়েছে। আমি তোমাদেরকে শুধু বোঝাচ্ছি যে রেওয়ামিলের উপাদানগুলো কিভাবে আমরা সেখান থেকে আলাদা করে বিভিন্ন বিষয়গুলো বের করব, অর্থাৎ মোট মুনাফা, পরিচয় মুনাফা, নিট মুনাফা। হ্যাঁ বন্ধুরা, এসো আমরা পরের পার্টে চলে যাই। দেখো, যোগ অন্যান্য আয়। প্রাপ্ত ভাতা 4,000 টাকা, বাড়ি ভাড়া 11,000 যোগ হচ্ছে 1 মাসের অনাদায়ী ছিল। তাহলে 11 দিয়ে 11,000কে ভাগ করলে 1 মাসের হয় 1,000। কেন? কারণ 12 মাস মেলাতে হলে আমার 11 মাস আছে, তাহলে 1 মাস নেই, তাহলে বাকি টাকাটা 11 মাসের। 11 দিয়ে 11কে ভাগ দিলে 1,000 টাকা আমার চলে আসছে। এরপরে অন্যান্য ব্যয়সমূহ, বিবিধ ক্ষতি 3600 টাকা এবং ব্যাংক জমাতির সুদ হচ্ছে 10,000 টাকা। এই হচ্ছে তোমার 10,600 টাকা। সরি, এখানে টোটাল আমাদের আসলো, বের করলে দেখতে পাচ্ছি এখানে আমাদের রয়েছে 16,000 টাকা। অর্থাৎ 16,000 টাকা যোগ করা হয়েছে 50,175 এবং মাইনাস করা হচ্ছে 10,600 টাকা অন্যান্য ব্যয়। তাহলে 36,575 টাকা হচ্ছে আমাদের নিট মুনাফা। বন্ধুরা, নিট মুনাফা বের করার পরে কিন্তু আমাদের বিষয়তায় বিবরণীর কাজ শেষ। অর্থাৎ তাহলে আমাদের সৃজনশীল প্রশ্নে কি এত বড় অঙ্ক আসবে না, ওখান থেকে নির্দিষ্ট পরিমাণ একটি বিষয়কে চিহ্নিত করতে বলবে। আমি পরবর্তীতে সৃজনশীল প্রশ্নের লেকচার নিয়ে তোমাদের সামনে খণ্ডাংশ রূপে বিষয়গুলো তুলে ধরব। এখন আমাদের পুরো অধ্যায় ভিত্তিক যে বিষয়গুলো গাণিতিক সমস্যা আছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করছি। মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী দেখো, এখানে প্রারম্ভিক মূলধন, নিট মুনাফা, নগদ উত্তোলন, পণ্য উত্তোলন, আয়কর, সাধারণ সঞ্চিত, এই উপাদানগুলো যাবে এই পাত্রে। অর্থাৎ এই পাত্রে যদি আমাদের এই বক্সে এই উপাদানগুলো যায়, তাহলে আমরা রামেল থেকে উপাদানগুলো নিচ্ছি এবং সমন্বয় থেকে উপাদানগুলো নিচ্ছি। এখন বন্ধুরা এসো, এখানে মালিকানা সত্ত্বের বিবরণীতে নিট মুনাফা কেন আসতেছে দেখো। আমরা জানি ই/ওই এর মানটা হচ্ছে সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস হচ্ছে ডি। তার মানে আর মাইনাস ইএক্স এর ফলাফলটা কিন্তু আমাদের এখানে নিয়ে আসতে হচ্ছে, এই জন্য নিট মুনাফাটা এখানে আসছে। দেখো বন্ধুরা, সমাধানে কি বলা রয়েছে। ফারহানা এন্টারপ্রাইজ মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী 2017 সালে 30 জুন তারিখে সমাপ্ত বছরে প্রারম্ভিক মূলধন 1 লক্ষ টাকা যোগ নিট মুনাফা 36,575 টাকা, 1,36,575 মাইনাস বাদ উত্তোলন, নগদ উত্তোলন, পণ্য উত্তোলন। এখানে 36,000 টাকা মাইনাস করার পরে 1,05,75 টাকা হলো। তারপর বাদ আয়কর 5,000 টাকা, তাহলে 95,575 টাকা যোগ সাধারণ সঞ্চিতি, অর্থাৎ সাধারণ সঞ্চিতি ছিল 10,000 টাকা, যোগ করার পরে হলো আমাদের 1,05,575 টাকা আমাদের মালিকানা সত্ত্ব, পরিবর্তন মালিকানা সত্ত্ব। অর্থাৎ এখন ই/ওই এর মান দাঁড়ালো আমাদের কত? আমাদের 1,05,575 টাকা। বন্ধুরা এসো, এখন আমরা এল এর মান কত সেটি দেখে নিই। অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী তৈরি করব। আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হলে আমাদের A=L+ওই এ দুটোই লাগবে। হ্যাঁ, তাহলে এর মান হচ্ছে স্থায়ী সম্পদ এবং চলতি সম্পদ। এখানকার রেওয়ামিল থেকে আমরা স্থায়ী সম্পদ কোন উপাদানটা পাচ্ছি? স্থায়ী সম্পদ দালান কোঠা বিষয়টি পাচ্ছি। আর চলতি সম্পদের মধ্যে কি পাচ্ছি? হাতে নগদ, দেনাদার, অলিখিত আন্তঃফেরত, অলিখিত বেতন, সমাপনী, কুঋণ ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি, প্রাপ্য বাড়ি ভাড়া, অগ্রিম বীমা প্রিমিয়াম, অব্যবহৃত মণিহারি, সমাপনী মজুত পণ্য। বন্ধুরা দেখো, যেগুলো আমরা সমন্বয়ে কাজ করেছি সেই কাজগুলো কিন্তু আমাদের এখানে চলে আসছে। তাহলে আমাদের এখানকার যে বিষয়টা হচ্ছে তা হচ্ছে কি দেখো, এখানে চলতি সম্পদে আমাদের দ্রুত নগদ টাকায় রূপান্তর করা যায়, এই সম্পদগুলোই এখানে আমাদের চলতি সম্পদ হিসাবে প্রদর্শিত হচ্ছে। কিন্তু এই উপাদানগুলো আমরা একবার রেওয়ামিল রয়েছে কিছু উপাদান, কিছু সমন্বয় আছে, যেগুলো আমরা বিষয়তায় বিবরণীতে সমন্বয় হিসেবে কাজ করেছি। সমন্বয়ের কাজ দুবার হবে। বন্ধুরা এসো, ফারহানা এন্টারপ্রাইজ আর্থিক অবস্থার বিবরণী 30 জুন 2017। দেখো লিখতে হবে কিভাবে, এখানে কাঠামোটা দেখানো রয়েছে। বিবরণ টাকা টাকা টাকা, স্থায়ী সম্পদ দালান কোঠা একবারে থার্ড কলামে 70,000। চলতি সম্পদের মধ্যে এখানে কি কি রয়েছে দেখো, এখানে তোমার চলতি সম্পদে হাতের নগদ 18,600 টাকা, দেনাদার আছে 20,000, বাদ হচ্ছে আন্তঃফেরত, নতুন আন্তঃফেরত হচ্ছে সমন্বয় ছিল 4,000, 16,000 বিয়োগ অলিখিত কুঋণ 2,000, এখানে হলো 14,000,
বাদ সমাপনী কুড়ির বা সন্দেহজনক দেনা সঞ্চিতি 1400, এই হলো 12,600 টাকা। এরপর প্রাপ্য বাড়ি ভাড়া আমার 1000, অগ্রিম বিমা প্রিমিয়াম 375, অবিহিত মনিহারি 1000 এবং সমাপনী মজুত পণ্য 40,000। এই সবগুলো মিলে যোগ করলে আমার চলতি সম্পদের পরিমাণ দাঁড়ালো 70,575 টাকা। স্থায়ী সম্পদ এবং চলতি সম্পদ, এখানে কিন্তু বিনিয়োগ নেই। আমরা সম্পদের পাঠ ধরবো তিনটি: স্থায়ী সম্পদ, বিনিয়োগ এবং চলতি সম্পদ। তাহলে যেহেতু বিনিয়োগ নেই, তাহলে এই দুটো মিলেই আমাদের হবে মোট সম্পদ, তাহলে 1,43,575 টাকা। এখন এল এর মান কত হবে? দেখো, দায় সমূহ দীর্ঘমেয়াদী দায় এখানে নেই। চলতি দায়ের মধ্যে পাওনাদার, অলিখিত বহিঃফেরত, ব্যাংক জমাতিরিক্ত, এই তিনটি উপাদান রয়েছে এই অঙ্কের মধ্যে। সেখান থেকে আমাদেরকে এখানে আমাদের দায় ও মালিকানা সত্ত্বের তৈরি করার সময় এল এর মানটি দেখাতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদেরকে এক একটি বক্সের মধ্যে বিষয়বস্তুগুলো রেওয়া মিল থেকে নিয়ে আসতে হবে। কোন কোন উপাদানগুলো, প্রথমে সেগুলো চিহ্নিত করে দিলাম। তারপরে সেই উপাদানগুলোকে আমি কিভাবে সমাধান করতে হবে গাণিতিকভাবে সেটিও প্রদর্শন করে দেখাচ্ছি, যাতে তোমাদের বিষয়বস্তুগুলো বুঝতে অসুবিধা না হয়। এসব বন্ধুরা, আমরা এখন এল এর মান কিভাবে লিখব দেখি। অর্থাৎ মালিকানা সত্ত্ব ও দায়। মালিকানা সত্ত্বের পরিমাণ কিন্তু আমরা পেয়ে গেলাম, যেটি আমরা আলাদা বক্সে করে নিয়েছি, 1,05,575। এখন চলতি দায়ের মান হচ্ছে কত? আমার এখানে পাওনাদার 37,000 মাইনাস বহি ফেরত, নতুন বই ফেরত বলতে সমন্বয়ে ছিল 2,000 টাকা, মাইনাস করলে 35,000 টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত 3,000। তাহলে মোট চলতি ব্যয় হচ্ছে আমার 38,000 টাকা। তাহলে মালিকানা সত্ত্ব দায়ের পরিমাণ হলো, দুটো যোগ করলে 1,43,575 টাকা। হ্যাঁ বন্ধুরা, দেখো আমাদের এ ইকুয়াল এল প্লাস ওই এর মান কিন্তু আমাদের হয়ে গেছে। অর্থাৎ আমরা কিন্তু এখানে পেয়ে গেছি, প্রমাণ আমাদের হয়ে গেছে। অর্থাৎ আমরা শিখন ফলে লিখেছিলাম যে হিসাব সমীকরণের মাধ্যমে মোট সম্পদ সমান দায় ও মালিকানা সত্ত্ব, এটি প্রমাণ করতে পারবে তোমরা। হ্যাঁ বন্ধুরা, দেখো এখন এ আমরা এসো, আমি তোমাদেরকে জিজ্ঞেস করি। হ্যাঁ, তোমরা সামনে যদি থাকতে তাহলে আরও ভালো হতো, যেহেতু নেই তারপরে তোমরা বুঝে নাও বিষয়টি। দেখো, এ মোট সম্পদ বা সম্পদ হিসাব, আর হচ্ছে দায় ও মালিকানা সত্ত্ব। অর্থাৎ সম্পদ এখানে কত? আমাদের 1,43,575 সমান হচ্ছে দায় হচ্ছে এখানে দায় হচ্ছে 38,000 টাকা আর মালিকানা সত্ত্ব হচ্ছে আমার 1,05,575 টাকা। যদিও এখানে দায় ও মালিকানা সত্ত্ব, কিন্তু মালিকানা সত্ত্বটি আগে দেখানো রয়েছে। দুটো মিলে যোগ করলে 1,43,575 টাকা। দেখো আমাদের মিলে গেছে, বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ মোট ডেবিট সমান মোট ক্রেডিট। আমরা ইকুয়েশন অর্থাৎ সমীকরণের মূল যে থিমটি, সেটি কিন্তু আমরা ধরে এখানে কাজ করলাম। তাহলে বিষয়বস্তুর গাণিতিক তত্ত্ব এবং উপাত্তের আলোকে বন্ধুরা তোমরা কি বুঝতে পারলে? আমি কিন্তু সবসময় তোমাদেরকে চেষ্টা করছি তোমাদেরকে বিষয়বস্তুটির মধ্যে সমীকরণের মাধ্যমে কিভাবে আমরা বিষয়গুলোকে লিঙ্ক করব। কারণ হিসাব বিজ্ঞান তত্ত্ব এবং উপাত্ত একটি নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে, একটি প্রমাণের মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে অঙ্কগুলো সমাধান করতে হবে। অনেকেই তোমাদেরকে শুধু মুখস্থ করাবে যে এই উপাদানগুলো মুখস্থ করো, বসাও এবং মান বের করো। হ্যাঁ বন্ধুরা, মুখস্থ বিষয়টি তো অবশ্যই আমরা করব, তবে অনুধাবন না করে নয়। অনুধাবন কাজটি আগে করব, কেন আমরা মুখস্থ করছি, কেন আমরা এই বিষয়টি এখানে লিখছি। এই মানটি যদি তুমি একবার ধরে নিতে পারো, তাহলে যে কোনো সমস্যার সমাধান তোমার কাছে কিন্তু সহজ হয়ে যাবে। এখন বন্ধুরা এসো, তোমরা একটা নির্ধারিত কাজ নাও। এ সম্পদ ইকুয়াল হচ্ছে এল প্লাস ওই দায় ও মালিকানা সত্ত্ব। এটি প্রমাণ করার জন্য তুমি একটি অঙ্ক নেবে, মানে তোমার বই থেকে, এটি অনুশীলনী থেকেও নিতে পারো, উদাহরণ থেকেও নিতে পারো। নিয়ে গাণিতিক উৎপাত্তের সাহায্যে প্রমাণ দেখাবে যে কিভাবে এ ইকুয়াল এল প্লাস ওই হলো। এটি তোমার উদাহরণ থেকেও তুমি নিতে পারো, নেওয়ার পরে মানটা বসিয়ে নিয়ে তুমি এখানে প্রমাণ করে দেখাবে। আশা করি বন্ধুরা তোমরা এতক্ষণের লেকচার থেকে, আলোচনা থেকে বিষয়বস্তুগুলো বুঝতে পেরেছ এবং তোমাদের যেগুলো ছোট ছোট সমস্যা ছিল সেগুলো সমাধান হয়ে গেছে আশা করব। হ্যাঁ বন্ধুরা, আমরা আরও কিছু বিষয়বস্তু নিয়ে তোমাদের সামনে তুলে ধরি। যে বিষয়বস্তুগুলো হচ্ছে যে আমার
আমরা নির্ধারিত কাজ এবং মূল্যায়ন এই দুইটা বিষয়ের মধ্যে তুমি তোমাদেরকে সমীকরণের বিষয়টি দেখালাম। এখন বন্ধুরা, আমরা যে কোনো বিষয়বস্তুর কাজ করতে গেলে তোমরা সবসময় সমাধানে এসে চিন্তা করবে যে আমি এখান থেকে কি শিখলাম। আজকের শেষে শিক্ষণ ফলের সঙ্গে তুমি বিষয়টি মিলাবে যে আসলে আমার বিষয়বস্তুটি তোমাদের তার সঙ্গে হয়েছে কিনা, এবং সেখান থেকে তোমার সমস্যাগুলো সমাধান করবে। বন্ধুরা এসো, আমরা লেকচারের শেষের দিকে চলে এসেছি। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক শনাক্তকৃত এবং সংজ্ঞায়িত 10টি জীবন দক্ষতা: আত্মসচেতনতা, সেলফ অ্যাওয়ারনেস, সহমর্মিতায়, ইমপ্যাথি, আন্তর্ব্যক্তিক দক্ষতা, ইন্টারপার্সোনাল স্কিল, বিশ্লেষণাত্মকমূলক চিন্তন দক্ষতা, ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল, সৃজনশীল চিন্তন দক্ষতা, ক্রিয়েটিভ থিঙ্কিং স্কিল। তাহলে বন্ধুরা এখানে দেখো 5টা বলা রয়েছে। প্রত্যেকটা বিষয় তুমি চিন্তা করো, এই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের জীবনের চলার পথে সবসময় প্রয়োজন। তাই এগুলো আমরা কিন্তু আমাদের শিক্ষা জীবন থেকে অর্জন করতে হবে। কিসের মাধ্যমে? পাঠ্যপুস্তকের জ্ঞান এবং তথ্য উপাত্ত দ্বারা নিজেরা বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে তার সমাধান করব, সেই বিষয়গুলো আমাদের ক্লাসরুম থেকেই কিন্তু শিখতে হবে। এই জন্য সবসময় ক্লাসরুমটাকে গুরুত্ব দেবে, পাঠ্যপুস্তকটাকে গুরুত্ব দেবে, এবং সবসময় তুমি যা বিষয়বস্তু পড়লে তা অনুধাবন করে পড়বে। দেখো পরে যেটা বলেছে, সিদ্ধান্ত গ্রহণ দক্ষতা, ডিসিশন মেকিং স্কিল, সমস্যা সমাধান দক্ষতা, প্রবলেম সলভিং স্কিল, আবেগ সামলানোর দক্ষতা, কাপিং উইথ ইমোশন, চাপ মোকাবিলার দক্ষতা, কাপিং উইথ স্ট্রেস, যোগাযোগ দক্ষতা, কমিউনিকেশন স্কিল। বন্ধুরা সকলে ভালো থেকো, সকলের সুস্বাস্থ্য কামনা করে